বিআইএচআরএম সম্বন্ধে কিছু বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা কি করি। তারপর আমরা আমাদের যে এসিএসসিপি প্রোগ্রাম, এটা নিয়ে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা এসিএসসিপি প্রোগ্রামে কি কি কাভার করে থাকি, এবং আমাদের যে প্রিভিয়াস যে অ্যালামনি আছে, তারা তারা কি কি শিখেছিল, সামনে এই নতুন ব্যাচে যারা জয়েন করবেন তারা কি কি শিখবেন, কিছু কন্টেন্ট নিয়ে আমরা কথা বলবো। এবং আগের যারা অ্যালামনি ছিল তারা কতটুকু তাদের প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পেরেছেন এই প্রোগ্রামের লার্নিং গুলো, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা যারা আছেন, আমি আশা করবো যে আপনার যারা টিম মেম্বার যারা যারা জয়েন করতে পারেনি আজকে, তাদেরকে আপনারা মেসেজটা কনভে করবেন, বাকি সিদ্ধান্ত তারা নেবে। বেসিক্যালি এই এসএসসিপি প্রোগ্রাম এটা আমাদের একটা স্পেশালাইজড প্রোগ্রাম। এটা আমরা 2020 সালে আমরা শুরু করি। আমরা বেসিক্যালি বিআইএচআরএম তো শুধু সাপ্লাই প্রফেশনালদের নিয়ে কাজ করে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্পোরেটে কাজ করে তাদের নিয়ে বিআইএচআরএম জেনারেলি কাজ করে থাকে। আহ, তো তো আমরা 2020 সালে আমরা প্রথম চিন্তা করি যে যারা স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কাজ করা যায় কিনা। তখন আমরা দেখলাম যে মানে গবেষণা বা রিসার্চ অ্যাক্টিভিটি বাংলাদেশে খুব একটা নাই, সাপ্লাই চেনে তো আরো বেশি নাই। তো তখন আমরা সাপ্লাই চেন রিসার্চ চ্যালেঞ্জ আমরা লঞ্চ করি 2020 সালে। তারপর থেকে আমরা প্রতি বছর এই 5 বছর ধরে আমরা আয়োজন করছি। তো এটা তো রিসার্চ একটা কঠিন বিষয়। আপনারা যারা এত কষ্ট করে রিসার্চ করেছেন, আশা করি রিসার্চ করতে গিয়ে অনেক কিছু শিখেছেন রিসার্চ প্রসেস নিয়ে। তো আমরা দেখেছি যে রিসার্চ এমন একটা জিনিস, আপনি রিসার্চ কোর্স করলেন, আপনাদের ইউনিভার্সিটিতে শেষের দিকে নিশ্চয়ই একটা রিসার্চ রিসার্চ মেথোডলজি একটা কোর্স থাকে। তো স্টিল রিসার্চ না ফিজিক্যালি না করা পর্যন্ত কিন্তু আসলে লার্নিংটা কমপ্লিট হয় না। তো এই জন্য আমরা পার্টিসিপেন্টদের এনকারেজ করার জন্য রিসার্চ চ্যালেঞ্জটা আমরা আয়োজন করি। এবং তো রিসার্চ যেহেতু একটা কঠিন বিষয়, সময় বেশি লাগে, তো এটা একটা মোটিভেশন আমরা রাখার চেষ্টা করেছিলাম। তো মোটিভেশন হিসাবে তো আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাওয়ার্ড রাখার চেষ্টা করেছি বিভিন্ন টিমের জন্য। কিন্তু আমরা দেখলাম যে রিসার্চ যারা করছে তো সবাই তো কষ্ট করছে, সবাই তো এটা ভালো একটা পরিশ্রম দিচ্ছে, ভালো একটা শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, এবং একটা লার্নিংও হচ্ছে, কিন্তু সময় তো দিচ্ছে। তো এটার জন্য সবকটা যারা যারা ভালো করছে সবার জন্য কিভাবে একটা মানে পুরস্কারের ব্যবস্থা রাখা যায়। তো ওই ওই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা তাদেরকে আমরা পাবলিকেশন সাপোর্টটা দিতে পারি, যেহেতু আমাদের একটা জার্নাল আছে। হয়তো আপনি জানবেন যে আমাদের জার্নালে পাবলিশ করতে কিন্তু আহ, আহ, উম, 150 150 ডলারের মতো লাগে। কিন্তু তাদের লেখা ভালো বা মানে ভালো পাবলিকেশন বা ভালো লেখা বা ভালো রিসার্চ, প্রপার রিসার্চ ফলো করে যারা করে, ভালো ভালো যারা করে, তাদের কিন্তু কোনো টাকা লাগে না। তো আপনারা যারা পাবলিকেশন যারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ সবাই একটা সার্টেন কোয়ালিটি মেনটেন করে করেছেন বলেই আপনারা পাবলিকেশন এটা একটা অ্যাওয়ার্ড, একটা রিওয়ার্ড হিসেবে পেয়েছেন। তার পাশাপাশি সাপ্লাই চেইনে আরো ফার্দার যাতে নিজেদেরকে ডেভেলপ করতে পারেন। তো এই কারণে এসিএসসিপি তে আমাদের যে স্কলারশিপের যে অপশনটা সেটা আমরা রেখেছি আর কি। তো তো সাপ্লাই চেইন এমন একটা বিষয়, এটা আসলে কন্টিনিউয়াস লার্নিং এর একটা জায়গা, এটা অনেক বড় একটা বিষয়। যারা জানেন না তারা তো অবভিয়াসলি আমাদের আজকে আমরা টুকটাক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং যারা জানেন তাদের জন্য একটা নতুন এডিশন হবে বলে আমরা আশা করছি। তো আমার ছোট করে পরিচয় দিই, আমি শারফুদ্দিন হিসান। আমি প্রোগ্রাম ডাইরেক্টর বিএইচএম সাপ্লাই চেইন। তো আমি পড়াশোনা করেছি দেশের বাইরে। সাপ্লাই চেইন যখন শুরু হয় বাংলাদেশে, তখন আসলে সাপ্লাই চেইনের কোনো কোর্স তো বাংলাদেশে ছিল না, যার জন্য আমি দেশের বাইরে আমি মালয়েশিয়াতে পড়াশোনা করেছি। তারপর আমি কানাডাতে এমবিএ করেছি সাপ্লাই চেইনে, পিজিডি করেছি মালয়েশিয়া থেকে। তারপরে এসসিএমপি করেছি কানাডা থেকে। সিএসসিপি যেটা আপনারা লেভেল 3, যেটা এসিএসসিপি লেভেল 3 নিয়ে আমি কথা বলবো। ওটা লেভেল 7 পর্যন্ত আমি পড়েছি। এছাড়া সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আমি করেছি জার্মানি থেকে। সুইজারল্যান্ড থেকেও পড়াশোনা করার সুযোগ হয়েছে। এছাড়া আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নেই। পোল্যান্ডে, জার্মানিতে আমি ক্লাস নিয়েছি, বাংলাদেশে ব্র্যাক, বিউপি এইসব জায়গাতে আমার ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। এবং কর্পোরেটে আমি র্যাঙ্কসে কাজ করেছি, কানাডাতে আরভিং অয়েলে, কসকোতে কাজ করেছি, হিলটনে কাজ করেছি। এখন আমি আইবিএম, হয়তো ওদেরকে নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো আইবিএম এর একটা সাপ্লাই চেইন অটোমেশন প্রজেক্টের লিড হিসেবে কাজ করছি। আইবিএম একটা আমেরিকান প্রতিষ্ঠান, আপনারা জানেন। তো হাইব্রিড মোডে আমি
দেশে এবং আমেরিকাতে মানে দূতাবাস থেকে আমি এই প্রজেক্টের সাথে আমি কাজ করে থাকি। তো বিএইচএম নিয়ে ছোট কিছু আইডিয়া দিই। এটা 2002 সালে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। তো আমাদের মূল টার্গেট হলো যারা কর্পোরেট প্রফেশনাল তাদেরকে ডেভেলপ করা। তো বাংলাদেশে আসলে আমরা যে পড়াশোনা করি, অনার্স মাস্টার্সে যে পড়াশোনাগুলো করি, তো প্র্যাকটিক্যাল লাইফের সাথে খুব একটা আসলে মিল থাকে না। থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি থাকে এবং টিচাররা যারা থাকে তাদের সাথে কর্পোরেটের মানে কানেকশনটা খুব কম থাকে। এই কারণে পড়াশোনাগুলো অনেক থিওরিটিক্যাল হয়ে যায়। তো প্রফেশনাল যারা আছে তারা যখন একটা কর্পোরেট সেক্টরে যায় বা কাজ করে, তখন দেখা যায় যে সে অনেক কাজ সে বুঝছে না বা পারছে না, সে গ্রো করতে পারছে না, হয়তো জয়েন করলো কিন্তু গ্রো করতে পারছে না, ইমপ্রুভ করতে পারছে না। তো তাদের কথা, প্রফেশনালদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে বিআইএইচএম প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে। তখন আমাদের শুধু অ্যাডমিনিস্ট্রেশন, সেলস এবং এইচআর এর প্রোগ্রামগুলো ছিল। তো 2010 সালে বাংলাদেশে প্রথম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্স বিআইএইচএম শুরু করে 2010 সালে। তো 2010 সাল থেকে আমাদের পিজিটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা আমরা করাচ্ছি। এটা আমাদের 126তম ব্যাচ আমাদের চলছে, পিজিটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এছাড়া আমাদের সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এটা হলো আরো অ্যাডভান্স একটা প্রোগ্রাম। এটি এশিয়া মহাদেশে শুধু আমরাই করাই। এটা এটা আমরা 2018 সালে আমরা শুরু করি। এবং এবং আরো যে অ্যাডভান্স প্রোগ্রাম চার্টার সাপ্লাই চেইন প্রফেশনালস, এটা একটা মেম্বারশিপ প্রোগ্রাম। এটা নিয়ে আমি অবশ্যই একটু পরে কথা বলবো। এটা আমরা 2020 সালে আমরা শুরু করি। তো এছাড়াও আমাদের বিভিন্ন মানে গবেষণা অ্যাক্টিভিটি হয় আমাদের সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ, যেটা আপনারা জয়েন করেছেন। এছাড়া আমরা আমাদের নিজস্ব সাপ্লাই চেইন ইনসাইডার, এটা সাউথ এশিয়াতে একমাত্র সাপ্লাই চেইন জার্নাল। এটা আমাদের এটা ইন্টারন্যাশনাল জার্নাল, বিভিন্ন বিশ্বের বিভিন্ন ইন্ডেক্সে, ইউরোপিয়ান বিভিন্ন ইন্ডেক্সে এটা এনলিস্টেড। আমরা চেষ্টা করছি স্কপাসে একটা আমরা আমরা হলো যে Q2 তে চলে যাওয়ার আগামী 2-1 বছরের মধ্যে। আশা করি আমাদের জার্নালের কোয়ালিটি মেনটেন করে আমরা অ্যাটলিস্ট Q2 তে আমরা আমরা চলে যাব বলে আমরা আশা করছি। এছাড়া আমরা প্রতি বছর সাপ্লাই চেইন কনভেনশন আয়োজন করি এবং গত 10 বছর ধরে আমরা আয়োজন করছি সাপ্লাই চেইন কনভেনশন। এটা এটা মূলত কাজটা হলো যে যারা মানে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে জব পাওয়ার জন্য যেটা লাগে, পড়াশোনার পাশাপাশি নেটওয়ার্কিং লাগে, মানে পরিচিত থাকার লাগে। মানে পরিচয় ছাড়া আসলে সত্যি কথা আসলে জব হওয়াটা একটু টাফ হয়ে যায়। আপনি যদি ব্যবসা করেন, আপনি কিন্তু কানেকশন লাগবে। তো এই সাপ্লাই চেইনের মানুষজনদেরকে গত 10 বছর ধরে আমরা প্রতি বছরে আয়োজন আয়োজন করি, প্রায় 200-300 মানুষকে আমরা একসাথে করি। সাপ্লাই চেইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সবচেয়ে বড় কথা নেটওয়ার্কিং হয়। এটার মাধ্যমে বিভিন্ন জবের অপরচুনিটি তৈরি হয় এবং যারা বিজনেস করতে চায় বিজনেসের অপরচুনিটি তৈরি হয়। তো প্রতি বছরই আমরা আয়োজন করি। এই বছর আমরা 10মবারের মতো আয়োজন করেছি, এই যে আমাদের গত শুক্রবার হয়ে গেল। এছাড়া আমরা সাপ্লাই চেইনে যারা আমাদের যে কোর্স গুলো আছে, এখানে যারা রিপোর্ট একটা সাবমিট করতে হয়, রিপোর্ট যারা ভালো করে জমা দেয় তাদেরকেও কিন্তু আমরা একটা মানে গবেষণা কার্যক্রমটাকে এনকারেজ করে দেন, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল মানে পুরস্কার দেওয়ার চেষ্টা করি। তো যেটা বললাম যে গবেষণা নিয়ে আমরা অনেক অনেক কাজ করি, কারণ আমি নিজে যেহেতু দেশের বাইরে অনেকদিন থেকেছি, দেশের বাইরে পড়াশোনা করেছি। তো আমরা দেখেছি যে গবেষণা স্কিল থাকা বা এই যে গবেষণা বা এই অ্যাক্টিভিটি গুলোর সাথে কানেক্টেড থাকা, এটা কিন্তু ভবিষ্যতে এটা একটা স্কলারশিপ বলেন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করা বলেন, আহ বিভিন্ন কাজে খুবই হেল্পফুল হয় আর কি। এই জন্য আমরা ইয়া করি। তো আর সারা পৃথিবীতেই র্যাঙ্কিং এ যে প্রতিষ্ঠানগুলো ভালো থাকে, তো তাদের মূল কারণটা হলো তারা গবেষণা কার্যক্রম করে থাকে। এই জন্য আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন বিএইচএনএল সাপ্লাই চেইন বেশ কয়েকবার পুরস্কার পেয়েছে সাউথ এশিয়ার সেরা সাপ্লাই চেইন ইনস্টিটিউট হিসাবে। এটা মূল কারণটা হলো আমাদের গবেষণা কার্যক্রমের কারণে। এই যে আপনারা গবেষণা করছেন, আমাদের নিজস্ব অনেক গবেষণা হয় এবং আরো বেশ কিছু কারণ আছে। আমাদের প্রতি আমাদের পার্টিসিপেন্টের এমপ্লয়াবিলিটি অনেক বেশি, প্রায় 83% আমাদের কোর্স শেষ করার 6 থেকে 1 বছরের মধ্যেই দেখা যায় যে তারা তারা আইদার তারা নতুন জব পায় অথবা জব সুইচ করে বা হায়ার স্যালারি পায়। এটা অন্যতম কারণ আমাদের আমাদের এই সফলতার কারণে। আরেকটা কারণ, আরেকটা ইয়া হলো যে বাংলাদেশে সাপ্লাই চেইন ইনস্টিটিউট যেগুলো আছে একমাত্র আমাদের নিজস্ব ক্যাম্পাস বিল্ডিং আছে। আর সবকটা প্রতিষ্ঠানই মূলত অনলাইন বেসড। তা আমাদের বিআইএইচএম একটা ফিজিক্যাল প্রতিষ্ঠান, আমাদের নিজস্ব ক্যাম্পাস বিল্ডিং আছে ফার্ম গেটে, এটা আমাদের নিজস্ব ক্যাম্পাস বিল্ডিং। এছাড়া আমাদের উত্তরা তো আমাদের কাজ চলছে ফিজিক্যাল। এবং আমাদের এছাড়া আমাদের নিজস্ব ক্যাম্পাসের ময়মনসিংহে আমাদের আরো অনেক বড় ক্যাম্পাসের একটা বিশ্ববিদ্যালয় যেরকম থাকার উচিত সেরকম জায়গা আছে। তো যেহেতু আমরা প্রফেশনাল কোর্স করি, আমাদের পার্টিসিপেন্ট আসলে মানে ওখানে তো আসলে এই মুহূর্তে যাওয়ার মধ্যে পসিবল নাই। এই জন্য আমরা ওই 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 ময়মনসিংহের যে বিল্ডিংটা, এটা আমরা
আস্তে আস্তে কাজ করছি, কিন্তু ঢাকাতে আমাদের নিজস্ব ক্যাম্পাস বিল্ডিং আছে। সেটা আমি বললাম যে বেশিরভাগই সাপ্লাই চেইন প্রতিষ্ঠান, বাংলাদেশে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বেশিরভাগই অনলাইন প্রতিষ্ঠান। ফিজিক্যাল মানে কিছু নাই বা ক্লাসরুম নাই, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা ফার্ম গেট আমাদের 6 তলা বিল্ডিং পুরোটাই আমাদের সাপ্লাই চেইনের কাজে, সাপ্লাই চেইনের বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো আমাদের কাজে লাগে। আমাদের সাপ্লাই চেইন ইনসাইডার, যেটা আপনারা যেটা অনলাইনে, যেটা আপনারা আমাদের অনলাইন ভার্সনে যেটা পাবলিশ হয়েছে, যে টপ যে জার্নাল গুলো সেগুলো আমাদের ফিজিক্যাল ভার্সন আসবে। যদি আসে, যখন আসবে আমরা মেইলে জানাবো। যদি কেউ পেতে চান ফিজিক্যাল ভার্সন, মেইলে জানাবেন, আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা করবো। তো যখন পাবলিশ হবে আমরা জানাবো। এছাড়া আমরা এছাড়া আমরা প্রতি বছর সাপ্লাই চেইনের ডেভেলপমেন্ট নিয়ে আমরা আরো অন্যান্য অনেক কাজ করে থাকি। এটার মধ্যে একটা হলো আমরা সাপ্লাই চেইন নিয়ে শর্ট ফিল্ম বানাই আমরা প্রতি বছরই। শর্ট ফিল্মটা হলো যে মানে সাপ্লাই চেইনে কি কি অ্যাক্টিভিটি গুলো হয়, কি কি চ্যালেঞ্জেস হয়, এগুলো আমরা গল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তো প্রতি বছরই গত 5 বছর ধরে আমরা করছি। তো আমাদের আগের যে পর্বগুলো গত 4 বছরে, এটা আমাদের বিআইএসএম ইউটিউব পেজে দেখতে পারবেন। আপনি চাইলে, যারা সাপ্লাই চেইনে কাজ করেন না, ওই শর্ট ফিল্ম গুলো দেখলে সাপ্লাই চেইনের কি কি চ্যালেঞ্জেস আছে বা কি কি সিদ্ধান্ত নিতে হয়, একটা ব্রিফ একটা আইডিয়া আর কি পাবেন আর কি। আর এই বছর আমাদের এটা আমাদের বের হয়েছে চেকমেট। এটা আমাদের দি সাপ্লাই চেইন প্রফেশনাল 5, এটা আমাদের ইউটিউবে আমরা পোস্ট করি না, এটা অনেক দেরি হবে ইউটিউবে আসতে। এটা আমরা ফিজিক্যালি আমরা আমরা দেখাই প্রতি মাসে আমাদের, আগামী 6 মাস ধরে প্রতি মাসে আমাদের ক্যাম্পাসে এটা প্রিমিয়ার শো হবে। যদি কেউ দেখতে চান আমাদের ইয়াতে এসে আসতে পারবেন। এটা মূলত হলো যে সাপ্লাই চেইনে যেসব কর্পোরেট পলিটিক্স হয় বা বিভিন্ন কর্পোরেটে যেসব পলিটিক্স হয়, এই পলিটিক্স গুলো কিভাবে হ্যান্ডেল করা যায়, নিজেকে কিভাবে পলিটিক্স থেকে বাঁচানো যায়, এইসব নিয়ে একটা একটা মানে দিক নির্দেশনামূলক একটা গল্পের মাধ্যমে মূলত উপস্থাপন করা হয়েছে। তো এটা আমাদের বিআইএচএম এর কার্যক্রম নিয়ে বিভিন্ন কথা বলছি, যে সাপ্লাই চেইনে আমরা কত কাজ করি। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা বললাম যে আমরা কোর্স তো আছেই আমাদের, তো অনেক লেভেলের, যেটা বললাম যে সাপ্লাই চেইন আমাদের বিভিন্ন লেভেলের কোর্স আছে। পিএইচডি সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ডিপ্লোমা আছে, চার্টার সাপ্লাই চেইন প্রফেশনাল আছে, এবং কমার্শিয়াল, এলসি ম্যানেজমেন্ট, এগুলো আছে। এবং মানে সাপ্লাই চেইনে আমাদের প্রায় 78টা পেপার আছে, 78টা সাবজেক্ট আছে। হ্যাঁ, 78 সাবজেক্টস। তো একটা 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 বিশ্ববিদ্যালয়ে জেনারেলি 100 200 300 সাবজেক্ট, বা মেজর থাকলে তো হয়তো 400 মার্কের 4টা সাবজেক্ট থাকে। সেখানে আমরা 78টা 78 সাবজেক্টস আমাদের আছে। আমরা দেখেন আমরা তাহলে সাপ্লাই চেইনে কতটা গভীরে কাজ করি। আরেকটা হলো যে বাংলাদেশে শুধু বাংলাদেশে না, এশিয়া মহাদেশে একমাত্র সাপ্লাই চেইন ল্যাবরেটরি আমাদের আছে, বিএইচএম এর আছে। তো এটাও খুব একটা ইউনিক একটা ব্যাপার, যেটা বললাম যে গবেষণা করার জন্য বা ফার্দার অনেক মানে ক্যালকুলেটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য এইসব মানে আমি এই যে আমাদের ল্যাবরেটরি সাপোর্ট আমাদের অ্যালামনি যারা তারা নিয়ে থাকে। বিএইচএম সম্বন্ধে অনেক তথ্য দিলাম, আশা করি অনেক তথ্য পেয়েছেন। এরপরে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আমি চার্টারশিপ নিয়ে একটু কথা বলি। চার্টারশিপ নিয়ে কথা বলি। তো চার্টার সাপ্লাই চেইন, চার্টার জিনিসটা কি? চার্টার্ড এটা, এটা বেসিক্যালি হলো যে এটা হলো যে সবার চার্টার্ড হতে হলে চার্টার একটা ইতিহাস আমি বলি, তাহলে তাহলে আপনি বুঝতে পারবেন। তো চার্টার্ড, এটা আসলে শব্দটা আসলে ইংল্যান্ড থেকে। হ্যাঁ, ইউনাইটেড কিংডম থেকে। তো সেখানে তো ধরেন যে আপনার পৃথিবীর প্রথম চার্টার, যারা লতে পড়েছেন তারা জানেন, পৃথিবীর প্রথম যে আইন চার্টার বলা হয়, এটা একটা আইন, একটা ল। তো আইন, পৃথিবীর প্রথম আইন হলো যে ম্যাগনা কার্টা, 1206 সালে ম্যাগনা কার্টা। এটা হলো তখন চার্চ, তখন তৎকালীন যে রোমান চার্চ এবং ইংল্যান্ডের যে কিং ছিল তখন, এবং রোমান চার্চ এবং কিং তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল। তো রোমান তো বুঝতেই পারছেন, রোম বা ইটালি, বা এখন যেটাকে আমরা বলি ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। তো তারা তখন সারা পৃথিবীতেই মোটামুটি ইউরোপে পুরোটাই তারাই কন্ট্রোল করতো। তখন ওরা চার্চ শাসিত মানে শাসন চলতো আর কি। তারাই অ্যাডমিনিস্ট্রেটর, তারাই রাজা, এরকম আর কি ব্যাপার। তো তখন আসলে ইংল্যান্ডের রাজা এটাকে আসলে মানে রিভোল্ট করে যে না, আমি চার্চের কথা শুনবো না। চার্চ হলো চার্চের জায়গায়, ধর্মের জায়গায়, শাসনের জায়গায় শাসন করব আমি। আর চার্চ হলো ধর্মের ব্যাপারটা দেখবে। কিন্তু মানে রোমান ক্যাথলিক যারা আছে তারা বলতো যে না, চার্চের কথাতে সব চলতে হবে। তো এটা নিয়ে চার্চ এবং ইংল্যান্ডের মধ্যে, ইংল্যান্ড রাজার মধ্যে একটা যুদ্ধ হয়। তো যুদ্ধের পরে দেখা যায় যে রাজাই মোটামুটি কন্ট্রোলে চলে আসে।
তো পরবর্তীতে এই রাজা এবং এই যে এবং চার্চের মধ্যে যে যুদ্ধটা কমানোর জন্য কমানো একটা কমানোর জন্য একটা শান্তি চুক্তি হয়, এটা এই শান্তি চুক্তিটার নাম হলো ম্যাগনা কার্টা। এটি বিশ্বের প্রথম মানে লিখিত আইন বা রিটেন ল। যারা লতে পড়েছেন তারা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমি একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি আর কি। ম্যাগনা কার্টা, তো ম্যাগনা কার্টা এটি পৃথিবীর প্রথম আইন যে ওখানে যা যা লেখা আছে সেটা দুইটা পক্ষ করবে। এবং ওই ম্যাগনা কার্টাটির প্রথম বলা হয় যে এখানে চার্টারশিপ কাকে দেওয়া হয়, যে ওই যে মানে ধরেন যে চার্চের মধ্যে তো অনেক গ্রুপ গ্রুপ আছে আমাদের, মানে দেখা যায় যে রোমানদের একটা গ্রুপ আছে, স্প্যানিশদের একটা গ্রুপ আছে, রাশিয়ানদের অর্থোডক্স মানে খ্রিস্টানিজম তাদের আরেকটা গ্রুপ আছে। তো তো রাজা ইংল্যান্ডের রাজা তখন তখন বললো যে না, আমি সবার কথা শুনবো না, অনেক চার্চ আছে, এই এতজনের কথা আমি শুনবো না, আমি শুধু এদের এদের ইংল্যান্ডের সমস্ত অ্যাক্টিভিটির জন্য আমি এদের কথা শুনবো। তো তখন আসলে তখন আপনার হলো পোল্যান্ডেরও চার্চ ছিল, জার্মান চার্চ ছিল, অনেক টাইপের ছিল, কিন্তু তারা বললো যে না, আমি সবার চার্চের কথা আমি শুনবো না, একমাত্র আমি চার্টার ক্ষমতা দিলাম এই যে রোমান মানে ইংল্যান্ডে অবস্থিত বা ইউনাইটেড কিংডমে অবস্থিত রোমান চার্চ আছে, তাদের কথা আমি শুনবো, তারা হলো আমাদের চার্টারশিপ। তো তখন থেকে মূলত শুরু হয়। এরপরে পরবর্তীতে দেখা যায় যে আপনার জাহাজ মালিক সমিতি, তো অনেকগুলো জাহাজের অনেকগুলো সমিতি হয়ে যায়, সবাই সে যে তার যার যার দাবি দাওয়া নিয়ে আসে। বা বা হলো যে মৎস্য উৎপাদন সমিতি, হ্যাঁ, এই টাইপের অনেকগুলো সমিতি আছে বাংলাদেশ, যেরকম অনেক গ্রুপ আছে, অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, সেরকম অনেকগুলো গ্রুপ আছে বা পলিটিক্যাল পার্টি আছে। তো রাজা বললো যে না, এই সবার কথা তো শোনা যাবে না, আমি আপনারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেন আমি কাদের কথা শুনবো। তো তো দেখা যায় যে হয়তো 5টা সমিতি ছিল বা 10টা সমিতি ছিল, এটার মধ্যে না রাজা নির্বাচন করে দিচ্ছেন, না আমি আমি হলো যে আপনাদের কথা শুনবো, আপনারা হলো চার্টার, আপনাদেরকে আমি চার্টার ক্ষমতা দিলাম যে যে হলো যে আহ, আহ, ব্যবসায়িক মালিক সমিতি বা মৎস্য ব্যবসায়ী সমিতি যারা আছে, এদের সবার কথা আমি শুনবো না, এই যে আপনাদের গ্রুপ আপনার কথা শুনলাম, আপনারা চার্টার ক্ষমতা দিলাম, আপনারা যা যা বলার আপনাদের দাবি দেওয়া সব আপনারা উত্থাপন করবেন, অন্য কোনো গ্রুপ যাতে না আসে। আপনারা বাকিদের সাথে মানে বাকিদেরকে বলবেন যে আপনাদের কিছু বলার থাকলে আমাদের মাধ্যমে বলেন, অথবা রাজাকে গিয়ে বলেন, রাজা আলটিমেটলি আমাদের কাছেই পাঠাবেন। এরকম আর কি। এটা চার্টার হলো যে একটা এক্সক্লুসিভ একটা রাইট বলা হয়। তো পরবর্তীতে দেখা তো তখন চার্টার গুলো হতো একটা অর্গানাইজেশনকে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে আরো যখন হয়েছে, তো চার্টার যে প্রতিষ্ঠানগুলো ছিল, যেমন এই যে মাস মালিক সমিতি বা লয়ারদের একটা চার্টার চার্টার ছিল। যে লয়ারের তো অনেক গ্রুপ আছে, হ্যাঁ। দেখা যায় যে যারা যারা সিভিল ল ডিল করে, যারা ল্যান্ড ল ডিল করে, এরকম অনেকগুলো গ্রুপ ছিল। এদের মধ্যে রাজা ঠিক করে দিলেন যে না, এই সবার কথা শোনা যাবে না, আমি শুধু এদের এদের কথা শুনবো। তো এই প্রত্যেকটা চার্টার প্রতিষ্ঠান তারা চিন্তা করলো কি, তাহলে আমরা আমাদের যে মেম্বার হবে মানে চার্টার যেই ওই যে মালিক সমিতি যে কথাটা বললাম, তারা একটা চার্টার পেলো যে রাজার কাছ থেকে। তো আমরা চার্টার পেয়েছি, তাহলে আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের মেম্বার হওয়ার জন্য তার কিছু ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হবে। তো যারা আমাদের মেম্বার তারাই হলো চার্টার্ড মেম্বার হবে, মানে তারা তাদের নামের সাথে চার্টার শব্দটা ব্যবহার করতে পারবে, এটা এক্সক্লুসিভ একটা রাইট বা ক্ষমতা তারা পাবে। তো পরবর্তীতে দেখা যায় যে তারা মানে প্রথম দিকে তো সহজেই মেম্বার হওয়া যেত। তো পরবর্তীতে দেখা যায় যে না, অনেকে তো মেম্বার হতে চায়, তখন তারা পরীক্ষার আয়োজন করলো যে না ঠিক আছে, আমাদের যে অর্গানাইজেশন মেম্বার হতে গেলে এরকম একটা পরীক্ষা দেওয়া দেওয়া লাগবে, পরীক্ষা যারা পাশ করবে তারাই হবে চার্টার্ড মেম্বার। তো পরবর্তীতে দেখা যায় যে শুধু যে ওই ব্যবসায়িক মালিক সমিতি না, ইঞ্জিনিয়ারদের একটা প্রতিষ্ঠান হয়ে গেল, চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার্স। তারপরে হয়ে গেল যে তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেটা আপনারা জানেন। তারপর হলো যে চার্টার্ড কস্ট ম্যানেজমেন্ট। তারপরে চার্টার্ড সিভিল কি বলবো, চার্টার্ড আর্কিটেক্টস। এরকম অনেক কিছু চার্টার হয়ে হয়ে গেল আর কি। তারপরে চার্টার প্রক্রুমেন্ট, চার্টার লজিস্টিক্স প্রফেশনালস, এরকম অনেকগুলো চার্টার হয়ে গেল। তো এখন তো ফাস্ট ফরওয়ার্ড টু এই যে 20 শতাব্দীর দিতে চলে আসি। তো এখন চার্টার যেগুলো আমরা জানি, চার্টার বেসিক্যালি এটার একটা মেম্বারশিপ প্রোগ্রাম, যেটা আমাদের গল্প শুনে হয়তো বুঝতে পারছেন। তো চার্টারে বেসিক্যালি যেমন আপনি যদি একটা এলএলবি পড়লেন, কিন্তু আপনি কিন্তু স্টিল কিন্তু অ্যাডভোকেটশিপ বা বার কাউন্সিলের বা মেম্বার যদি না হন, আপনি কিন্তু লয়ার না বা আপনার অ্যাডভোকেট বা ব্যারিস্টার কিন্তু আপনি লিখতে পারবেন না। ব্যারিস্টারশিপ লিখতে হলে আপনাকে অবশ্যই বার কাউন্সিলের একটা পরীক্ষায় পাশ পাশ করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি
মানে বাংলাদেশে যে অ্যাডভোকেটশিপ হতে চান, আপনি কিন্তু এই বার কাউন্সিল একটা পরীক্ষা পাশ করতে হবে। পাশ করলেই কিন্তু আপনি এই অ্যাডভোকেট শব্দটা লিখতে পারবেন। ঠিক একইভাবে ঠিক আমি যেটা বললাম যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছেন, বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি কিন্তু স্টিল ইঞ্জিনিয়ারিং লিখতে পারবেন না যদি আপনি আইইবির মেম্বার না হন। আইবি মানে হলো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ। হ্যাঁ, আইইবি মেম্বার না হলে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার শব্দটা লিখতে পারবেন না। তারপরে আপনি এমবিবিএস পাস করলেও কিন্তু আপনি ডক্টর লিখতে পারবেন না যদি না আপনি বিএমডিএস, সরি, বিএম বিএমডিসি, বিএমডিসি মেম্বার যদি না হন। ঠিক একই রকম রকম ভাবে এই চার্টার্ড, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা আমি বললাম, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য ওদের কিছু পরীক্ষা টরীক্ষা আছে, ওগুলো পাশ করলে তখন আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবেন। ঠিক এইরকমই আমরা যেটা নিয়ে আমরা কথা বলছি, চার্টার সাপ্লাই চেইন প্রফেশনাল, এটাও ঠিক তাই, যে এটা একটা এক্সক্লুসিভ চার্টার মেম্বারশিপ প্রোগ্রাম, যেখানে হলো যে যেটার মেম্বার হতে গেলে একটা সার্টেন পরীক্ষা দিয়ে এটাকে পাশ করলে তারপরেই চার্টার শব্দটা লেখা যায়। তো শুনেই বুঝতে পারছেন একটা সার্টিফিকেট প্রোগ্রাম আর চার্টার প্রোগ্রামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সার্টিফিকেট প্রোগ্রাম আপনি যে আজকের একটা পরীক্ষা দিলেন, আপনি একটা সার্টিফিকেট পেয়ে গেলেন, এটা একটা সার্টিফিকেট প্রোগ্রাম। আর চার্টার প্রোগ্রামটা আরো অনেক ব্রডলি দেখা হয়। এখানে বেসিক্যালি দেখেন লেখা আছে, ইট ইজ অ্যাওয়ার্ডেড টু এ পারসন ইন রেকগনিশন অফ এ পার্টিকুলার লেভেল অফ কম্পিটেন্স ইন দ্য প্রফেশনাল ফিল্ড। মানে সে যদি একটা লেভেল, নির্দিষ্ট লেভেলে কম্পিটেন্স অর্জন করে, তখনই তাকে কিন্তু চার্টার মানে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো কম্পিটেন্সটা কি? কম্পিটেন্স হলো নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, এই তিনটার সমন্বয় হয় কম্পিটেন্স। সো আপনি একটা সার্টিফিকেট প্রোগ্রাম জেনারেলি হলো যে শুধু আপনার নলেজটাকে দেখা হয়, আপনি শুধু জ্ঞানটা আছে কিনা, আপনি কোনো কিছু মুখস্থ করে পরীক্ষা দিয়েছেন, এটা আপনি মূলত দেখা হলো এটা সার্টিফিকেট প্রোগ্রামে। তো চার্টারটা মূলত দেখা হয় যে কম্পিটেন্সি আছে কিনা, শুধু নলেজ থাকলে হবে না, আপনি কি সেটা অ্যাপ্লাই করার মতো স্কিল আছে কিনা, এবং সঠিক অ্যাটিটিউড বা আচরণ আপনার আছে কিনা। এই তিনটা যদি একসাথে হয় তখনই এটাকে বলা হয় কম্পিটেন্সি। তো এই জন্য এই যে চার্টার্ড, চার্টার্ড মানেটা হলো যে শুধু যে আপনি যে নলেজ বা জ্ঞান আছে তা না, এখানে কিন্তু আপনি নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড তিনটাই যদি থাকে তখনই বলা হয়, তখনই তাকে চার্টার্ডশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই জন্যই চার্টার্ডে অনেকগুলো লেভেল আছে। এক এক লেভেলে এক এক টাইপের কম্পিটেন্সি, এক এক টাইপের নলেজ, এক এক টাইপের স্কিল, এক এক টাইপের অ্যাটিটিউড কিন্তু থাকতে হয়। তো তো চার্টার্ডে আরেকটা এক্সক্লুসিভ ব্যাপার যেটা অন্যান্য সার্টিফিকেট প্রোগ্রামে যেটা নাই, সেটা হলো এখানে একটা কোড অফ কন্ডাক্টে সাইন সাইন করতে হয় মেম্বারশিপ নেওয়ার সময়। পরীক্ষা তো পাশ করতে হবে, তার পাশাপাশি পরীক্ষার পাশ হওয়ার পরে এরকম একটা মেম্বারশিপ কোড অফ কন্ডাক্টে মানে অ্যাগ্রি করতে হয় যে না, আমি আমি কোনো আমি কোনো ইয়া করব না, আমি কোনো মিস ইউজ করবো না আমার যে টাইটেলটা আছে, বা আমি যে প্রফেশনে কাজ করি আমি কোনো মিস ইউজ করবো না। যেমন আমি সাপ্লাই চেনের কথা যদি বলি, সাপ্লাই চেনে যারা কাজ করে তাদের বিভিন্ন মিসইউজের সুযোগ আছে। যেমন টাকা পয়সা নিয়ে একটা পার্টিকুলার সাপ্লায়ার কেস সিলেক্ট করা। আমরা তো সবাই জানি বাংলাদেশের সরকারি পর্যায়ে দেখা যায় যে একটা বালিশ তুলতেও 5,000 টাকা, মানে একটা বালিশের দাম হলো 100 টাকা, সেটাকে তার 5,000 টাকা ধরে। এটা কেন হয় এটা তো বুঝতেই পারছি, যে যিনি প্রকুরমেন্ট করেছেন, যিনি সাপ্লাই চেন ম্যানেজার ছিলেন, উনি এক্সট্রা টাকা নিয়ে জিনিসের প্রোডাক্টের দামটা বাড়িয়ে ফেলেছেন আর কি। তো এরকম বাংলাদেশে যত সরকারি যত কাজ হয়, 90% দুর্নীতি হয় আপনার এই যে প্রক্রুরমেন্টের সময় বা সাপ্লাই চেনের কাজের সময়। তো এখানে সাপ্লাই এই চার্টারশিপে এই একটা বিষয় ডিক্লেয়ার করতে হয় যে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে যে না আপনি আসলে মিস ইউজ করেছেন, বা আপনি আপনার প্রফেশনের প্রতি অনেস্ট না, এরকম যদি কোনো প্রমাণ আসে, তাহলে কিন্তু চার্টারশিপ কিন্তু বাতিল হয়ে যায় বা হলো রিভোক হয়ে যায়। এছাড়া চার্টারশিপের কোনো মেয়াদ নাই, কোনো লিমিট নাই। যেমন আপনি হয়তো শুনতে পারেন যে কোনো কোনো কোর্সের, যেমন আইএলস, আইএলস আপনি সার্টিফিকেট পরীক্ষা দিয়ে দিলেন, 2 বছর মেয়াদ আছে আইএলস এর। তো চার্টার্ডের কোনো মেয়াদ নেই। হ্যাঁ, চার্টার্ড ওয়ান্স এ চার্টার্ড অলওয়েজ এ চার্টার্ড। কিন্তু চার্টার্ড যেটা মানে এক্সক্লুসিভ যেটা, সেটা হলো যে আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে যে না, আপনি কোনো মিস প্র্যাকটিস বা আপনি হলো যে কি বলবো, নেগেটিভ প্র্যাকটিস করবেন না, যেটা প্রফেশনটাকে কোশ্চেনের মুখে ফেলে বা চার্টার ডেজিগনেশনটাকে কোশ্চেনের মুখে ফেলে দেয়। তো এই ছোট্ট একটা অ্যাসুরেন্স কিন্তু এমপ্লয়ারদের কাছে একটা 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 বড় রকমের একটা নিশ্চয়তা দেয় যে না, একজন চার্টার্ড মানে সে অবশ্যই সে ইথিক্যাল প্র্যাকটিস করবে, কোনো কোনো ম্যাল প্র্যাকটিস করবে না। তো এটা বেসিক অরিজিনটা বলি, যে চার্টার্ডের যেহেতু অনেকগুলা ইয়ে আছে, যেটা আমি একটু যে বলছিলাম যে প্রোক্রোমেন্টের উপরে চার্টার্ডের ইয়ে আছে ইংল্যান্ডে, লজিস্টিক্স এর উপরে আছে নেদারল্যান্ডসে। তো চার্টার সাপ্লাই চেইন প্রফেশনাল, এইটা এইটা বেসিক্যালি পোল্যান্ড এবং জার্মানি বেসড। তো হলো যে পোল্যান্ডে এটা প্রথম শুরু হয় 2022 সালে।
বাইশ না 23 সালে প্রথম শুরু হয়। তো পরবর্তীতে এটা অনেক দেশে এটার চ্যাপ্টার আছে। যেরকম কানাডাতে এটার চ্যাপ্টার আছে, বাংলাদেশেও এটার চ্যাপ্টার আমরা বিএইচএম এর থ্রুতে আমরা এটা ওপেন করেছি। তো চার্টার্ডের একটা এক্সক্লুসিভ যে ব্যাপারটা সেটা হলো যে সেটা তারা যেই দেশে যায় ওই দেশের আইনে কিন্তু এটাকে একটা এনলিস্টেড করতে হয়, মানে ওই ওই দেশে যেমন পোল্যান্ডে এটা হলো ডিভোর্সিভ লেজিসলেশনের আন্ডারে এটা পরিচালিত। মানে চার্টার্ড ইটসেলফ ইজ এ ল। হ্যাঁ, আপনি যে চার্টার হতে গেলে চার্টারের আলাদা করে একটা আইন পাশ করতে হবে, আইদার সেটা সংসদ থেকে, অথবা সেটা মিনিস্ট্রি থেকে, অথবা কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে, অথবা কোনো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। যে কোনো ভাবে এটা কোনো না কোনো ভাবে এটা লয়ের আন্ডারে হতে হবে। তো এটার মানে ডেজিগনেশনটা লর আন্ডারে থাকতে হবে। তো এই পোল্যান্ডে এটা হলো ডিভোর্সিভ লেজিসলেশনের আন্ডারে, এটা হলো তাদের ভাষা। আর কানাডাতে হলো প্রভিন্সিয়াল লেজিসলেশন, এটা নিউ ব্রান্সউইক প্রভিন্সের প্রভিন্সিয়াল যে লিগ্যাল ব্যাপার আছে সেখানে এটার আন্ডারে এটা হলো যে চার্টার চার্টার রেজিস্ট্রেশন। মানে হলো যে কানাডাতে চার্টার ডেজিগনেশন দিতে হলে একমাত্র এদের কাছে যেতে হবে। ঠিক একইভাবে বাংলাদেশে আমরা মিনিস্ট্রি অফ কমার্স, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটা চার্টারশিপের জন্য আলাদা 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 আমরা রুল আমরা পাশ করেছি, যে বাংলাদেশে এই চার্টারশিপ দিতে হলে একমাত্র এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানে একমাত্র চার্টার সাপ্লাই চেইন প্রফেশনাল মেম্বারশিপ দিতে পারবে। তো একটু কি বলছিলাম, এটা অনেকগুলো লেভেল আছে, লেভেল 1 থেকে 8 পর্যন্ত আছে। তো লেভেল 1 হলো যারা একেবারে কিছুই জানে না তাদের জন্য, একেবারে ফ্রেশার, মানে জিরো আইডিয়া অ্যাবাউট এনি বিজনেস হাউ ইট ওয়ার্কস। বাট এটা হলো লেভেল 1। লেভেল 2 হলো আর টু অ্যাডভান্স, যে না অনেক কিছুটা সম্বন্ধে আইডিয়া আছে। আর লেভেল 3টা হলো যাদের যাদের বিজনেস এনভায়রনমেন্ট সম্বন্ধে আইডিয়া আছে, কিন্তু হয়তো তারা বিজনেসে এখনো জয়েন করে নাই, বা কোনো প্রতিষ্ঠানে হয়তো এখনো কাজ করে না, কিন্তু কিন্তু বিজনেস সম্বন্ধে আইডিয়া আছে, তাদের জন্য হলো লেভেল 3। আর লেভেল 4টা হলো যে যারা মিনিমাম ধরেন যে 3-4 বছর কাজ করে, ওই পর্যায়ে কাজ কাজ করার জন্য যেই সব কম্পিটেন্সি বা স্কিলস দরকার সেটা লেভেল 4-এ আছে। কেউ যদি লেভেল 4 চার্টার, মানে উনি হলো যে ওই পর্যায়ে একজন 3 বছর 5 বছর কাজ করার জন্য যে কম্পিটেন্সি থাকা উচিত সেটা তার মধ্যে আছে। লেভেল 5 হলো আরো 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 বেশি, 7-8 বছর। লেভেল 6 হলো 10-12 বছর, এরকম আর কি। প্রত্যেকটা বছর প্রত্যেকটা এক্সপিরিয়েন্স লেভেলের জন্য আলাদা আলাদা চার্টার লেভেল আছে। তার মানে যে ওই এক্সপিরিয়েন্স লেভেলে গিয়ে যে চার্টার প্রোগ্রামটা করতে হবে ব্যাপারটা তা না, যে কোনো লেভেল থেকে যে কোনো এক্সপিরিয়েন্স থেকে করা যাবে। এটার মানেটা হলো যে আমি ওই পর্যায়ের জন্য আমি এখন থেকে প্রস্তুত হয়ে যাচ্ছি। যে হয়তো আমি ফ্রেশার আছি, কিন্তু আমি এখন আমি লেভেল 4 করছি কেন? কারণটা হলো যে এখনই আমি লেভেল 4-এ বা 3-4 বছর কাজ করার পরে যে স্কিলটা থাকা উচিত সেটা আমি এখনই অর্জন করে ফেলছি, এরকম আর কি ব্যাপারটা। তো লেভেল তো তো লেভেল 3টা হলো যে যেটা আমি বললাম, যে মিনিমাম বিজনেস এনভায়রনমেন্টের সম্বন্ধে আইডিয়া থাকলে লেভেল 3টা জয়েন করা যায়। তো আমরা এই যে লেভেল 3 নিয়ে আমরা কথা বলছি, এসিএসসিপি অ্যাফিলিয়েট অফ চার্টার সাপ্লাই চেইন প্রফেশনাল লেভেল 3। এই পর্যায়ে যেটা কি এন্ট্রি লেভেলে সাপ্লাই চেইনে জয়েন করতে গেলে যেসব স্কিল বা যেসব নলেজ থাকা উচিত, এগুলি একজন পার্টিসিপেন্টের আছে। এই চার্টার লেভেলটা এটা কি ডিক্লেয়ার করে। তো এটার আরেকটা স্পেশাল ফিচার সেটা হলো যে একটা যারা চার্টার্ড হন তাদেরকে ডিজিটাল ব্যাজ দেওয়া হয়। ডিজিটাল ব্যাজটা হলো যে লিঙ্কডইন বা বিভিন্ন জায়গাতে শোকেস করার জন্য এখানে একটা সিরিয়াল নাম্বার সহ থাকা হয়। যদি কেউ ক্রস চেক করতে চায় তারা ডিজিটাল ব্যাজটা চেক করতে পারবে, ফিজিক্যাল যে মেম্বারশিপ সেটার পাশাপাশি। এখানে অনেকগুলো 6টা মডিউল আছে। তো মডিউল গুলো একটু বলি, যে এক একটা মডিউল হলো এক একটা সাবজেক্টের সমান আর কি। ধরেন যে এক একটা মডিউল হলো 100 মার্কসের সমান। আপনারা যে কোর্স করেন, ধরেন যে একটা একটা সেমিস্টারে হয়তো 5টা কোর্স করেন, 6টা কোর্স করেন, বা 6টা সাবজেক্ট করেন, বা 6টা বই পড়েন, এটাও ঠিক সেই রকম। তো এখানে ছয়টা মডিউল আছে, বা 6টা বই আছে, বা 6টা সাবজেক্ট আছে। সাপ্লাই চেইন অপারেশনস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, পারচেজিং ম্যানেজমেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট প্রসেস, ম্যাটেরিয়াল ইনভেন্টরি ম্যানেজমেন্ট, প্রজেক্ট এন্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, এফেক্টিভ ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো প্রত্যেকটা মডিউলে কিন্তু 3 ক্রেডিট আওয়ারের বা 100 মার্কের সমান। তো মানে বুঝতে পারছেন, এক একটা মডিউল মানে অনেক গভীরে যাওয়া হয় জেনারেলি। তো কোনো কোনো মডিউলে হয়তো একটু কম গভীরে যাওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম মডিউলে অনেক গভীরে যাওয়া হয়। যেমন আমরা যদি বলি যে, আচ্ছা মডিউল একটু পরে যাচ্ছি আমি। তো এই চার্টার সাপ্লাই চেইন প্রফেশনের সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হলো একটা নেটওয়ার্কিং হয়। যে যারা এই লেভেলে যারা বিভিন্ন, শুধু লেভেল 3 না, লেভেল 4 বা লেভেল 5 যারা করেছে আরো সিনিয়র লেভেলে, তাদের সাথে একটা নেটওয়ার্কিং হয়।
এবং এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের নলেজ স্কিল এবং অ্যাটিটিউড অর্জন করা যায়, এবং জব বা বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন টাইপের বেনিফিট হয়, যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে বিজনেসে, বিজনেস ওয়ার্ল্ডে জব বলেন বা চাকরি বলেন, সফলতার জন্য কোর স্কিল হলো নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং ছাড়া যতই সার্টিফিকেট থাকুক না কেন কোনো লাভ হবে না। এই জন্য চার্টার্ডে বা বা যে কোনো প্রফেশনাল কোর্সে জেনারেলি নেটওয়ার্কিংটাকে বেশি ফোকাস করা হয়। আচ্ছা, তো এবার আমাদের প্রত্যেকটা মডিউলে কি কি আছে আমি ছোট করে আমি একটু বলি। যা আমাদের লেভেল ওয়ানে বা মডিউল ওয়ানে আমরা আমরা হলো যে সাপ্লাই চেইনের বেসিক্স গুলো থাকবে। এরপরে কর্পোরেট সাপ্লাই চেইন এবং বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে কম্পারিজন আমরা আমরা দেখব। আমরা সাপ্লাই চেইন এবং এবং ভ্যালু চেইন, ভ্যালু ইঞ্জিনিয়ারিং দেখব, মাস্টার প্রোডাকশন শিডিউলিং, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এগুলো আমরা দেখবো না আমাদের ওই যে মডিউল ইয়াতে আর কি, সাপ্লাই চেইন অপারেশন মডিউলে। তারপরে পার্চেজিং মডিউলে এখানে আমরা বেসিক্স পার্চেজিং দেখবো, পার্চেজিং কি 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 ধরনের ডকুমেন্টেশন লাগে এগুলো আমরা দেখবো, প্রোক্রিয়রমেন্ট ম্যানেজমেন্ট দেখবো, ডকুমেন্টেশন, একটা প্রোক্রিয়রমেন্ট প্রসেস কমপ্লিট করতে গেলে কি কি ডকুমেন্টেশন করতে হয় এগুলো আমরা প্র্যাকটিস করব, দেখবো না শুধু, আমাদের প্র্যাকটিস আমাদের হবে। এবং আমাদের মার্কেট সার্ভিস সাপ্লাই ইভ্যালুয়েশন এগুলো আমাদের থাকবে। ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানেজমেন্টে এখানে আমাদের একটা যে কোনো একটা জিনিস আপনি ইম্পোর্ট করবেন, সেখানে কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে, একেবারে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ট্রে ট্রে গ্লাসেস, আইআরসি, ইআরসি, তারপরে তারপরে স্যানিটারি সার্টিফিকেট, সাইকো স্যানিটারি সার্টিফিকেট, এরকম যা যা লাগে মানে একটা ইম্পোর্ট করতে গেলে একটা তারপরে ইম্পোর্ট করতে গেলে যা যা দরকার হয় ডকুমেন্টেশন গুলো আমাদের সেশনে প্র্যাকটিস করে আমরা জেনারেলি আমরা এটা শোকেস করার চেষ্টা করি। ম্যাটেরিয়াল এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্টে এখানে আমাদের ইনভেন্টরি বেসিক্স বিষয়গুলো থাকে, আমাদের ওয়্যার হাউস বা ইনভেন্টরি ডকুমেন্টেশন, কি কি ডকুমেন্টেশনের মাধ্যমে ইনভেন্টরি ট্র্যাকিং করা হয়, এইসব ব্যাপারগুলো থাকে। প্রজেক্ট এন্ড চেঞ্জ ম্যানেজমেন্টে সাপ্লাই চেইনের প্রত্যেকটা কাজই ছোট ছোট প্রজেক্ট। সো এখানে প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্টের জন্য আলাদা কিছু ডকুমেন্টেশন মেনটেন করতে হয়। যেমন আমাদের প্রজেক্ট চার্টার আছে, তারপরে প্রজেক্ট প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট আছে, তারপরে হলো যে প্রজেক্ট প্রোফাইল আছে, বেশ কিছু ব্যাপার আছে, এগুলো আমাদের এই এই মডিউলে এগুলি কভার করা হয়। এছাড়া আমি প্রথম থেকে বলছিলাম যে সম্পর্ক বা রিলেশনশিপ সাপ্লাই চেইন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো কোন ধরনের পার্টনারের সাথে কি ধরনের রিলেশনশিপ কিভাবে মেনটেন করা হয় বা করা উচিত, এটা আমাদের এই মডেলে টেনে করা হয়ে থাকবে। তো এটা বেসিক্যালি আমাদের হলো যে আমাদের যে পরীক্ষাটা সেটা এটা সময়টা লাগবে আমাদের 4 মাস। আমাদের এই চার্টার সাপ্লাই চেইন প্রফেশনাল লেভেল 3 এটা আমাদের 4 মাসের আমাদের মডিউল। এখানে আমাদের হাইব্রিড মোডে আমাদের সেশন গুলো হবে, হাইব্রিড মানে হলো ফিজিক্যাল এবং অনলাইন মিলে হবে। জেনারেলি আমরা যেটা করি প্রিভিয়াস ব্যাচ গুলো যেটা আমরা করেছি, কোনো কোনো ব্যাচে ফুলি আমাদের ফিজিক্যাল ক্লাস হয়েছে প্রতি সপ্তাহে। আবার অনেক অনেক ব্যাচে আছে যারা অনেকে ঢাকার বাইরে থাকে, তারা প্রতি সপ্তাহে আসতে পারে না। ওই ক্ষেত্রে আমরা যেটা করি যে মাসে একদিন আমাদের ফিজিক্যাল সেশন হয়, আর 3 দিন আমাদের অনলাইন সেশন হয়, মানে সব প্রতি সপ্তাহে হয়। প্রতি সপ্তাহে হয় মানে 3 সপ্তাহ হলো আমাদের অনলাইনে হয়, রাত্রেবেলা অনলাইনে হলে রাত্রেবেলা জেনারেলি সোমবার রাত্র 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের অনলাইন সেশন হয়। এবং ইন পার্সন হয় আমাদের ফ্রাইডেতে, হয়তো মাসের শেষ শুক্রবার এরকম একটা, বা বা মাসের তৃতীয় শুক্রবার আমাদের ফিজিক্যাল সেশন হয়। ফিজিক্যাল সেশন হয় আমাদের হলো যে বিকাল, সরি, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত শুক্রবারে। হ্যাঁ, তাহলে আবার আমি বলি, মাসে একটা শুক্রবার হলো ফিজিক্যাল সেশন, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। এবং 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 মাসে 3 দিন বা প্রতি তিনটা সপ্তাহে আমাদের সোমবারে হবে, অনলাইন হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। এইভাবে আমাদের প্রিভিয়াস ব্যাচ গুলোতে সেশন গুলো হয়েছে। তো কোনো কোনো ব্যাচে যদি চায় না আরো সেশন, আরো ফিজিক্যাল সেশন তারা করতে চায়, ওই ক্ষেত্রে আমরা হয়তো অনলাইন সেশন কমিয়ে আমরা হয়তো ফিজিক্যাল সেশন আমরা বাড়িয়ে দিই। সেই ক্ষেত্রে হয়তো সব মাসে হয়তো একটার জায়গাতে হয়তো দুইটা দুইটা ফিজিক্যাল সেশন হয়, বা 3টা ফিজিক্যাল সেশনে একটা অনলাইন সেশন হয়, এরকম এইভাবে আমরা আয়োজন করে থাকি। তাহলে টোটাল হলো যে ওই ব্যাচে যারা থাকে তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা ফুলি অনলাইনে কোনো সেশনে আমরা এখন পর্যন্ত করি না, কারণ আমরা আমাদের যে সিলেবাস বা স্ট্রাকচার সেটা আপনারা বুঝতে পেরেছেন, এটা আমাদের প্র্যাকটিসের অনেক বিষয় থাকে। যেমন আমরা কিন্তু পার্টিসিপেন্টদের দিয়ে আমরা প্রকুরমেন্ট ডকুমেন্টেশন গুলো রেডি করাই। তারপরে প্রকুরমেন্টে আমাদের কিন্তু নেগোসিয়েশন হয় আমাদের। আমরা যে মেল গুলো করেছি হয়তো আপনারা দেখতে পেয়েছেন, নেগোসিয়েশন ফেস টু ফেস আগের ব্যাচ গুলো নেগোসিয়েশন করেছে। তো এই নেগোসিয়েশন বা এই যে ডকুমেন্টেশন রেডি করা বা এক্সপোর্ট ইম্পোর্টের সময় আমরা পার্টিসিপেন্টদের দিয়ে এই যে আমাদের যে আমাদের আইআরসি, ইআরসি অ্যাপ্লিকেশন, ট্রেড লাইসেন্স বা এগুলো অ্যাপ্লিকেশন যা যা লাগে এগুলো ডকুমেন্টেশন আমরা প্র্যাকটিস করাই পার্টিসিপেন্টদের ক্লাসে বসে বসে। তারপরে বেশ কিছু ম্যাথমেটিক্স এর থাকে, টুকটাক কিছু ক্যালকুলেশনস থাকে,
এমআরপি, তারপরে তারপরে হলো ভ্যালু চেইন, বেশ কিছু ক্যালকুলেশন থাকে। এগুলো আসলে অনলাইনে করা পসিবল হয় না। এই জন্য আমরা হাইব্রিড মোডে করাই, ফিজিক্যাল এবং অনলাইন মিলিয়ে করাই। অনলাইনে আমাদের মূলত থিওরিটিক্যাল সেশন গুলো হয়, আর ইন পার্সনে আমরা যতটুকু সম্ভব আমাদের প্র্যাকটিস সেশন গুলো আমরা রাখার চেষ্টা করি, যাতে আমাদের ওভারঅল একটা আমাদের হয়ে যায় আর কি। তো এটা আমাদের 4 মাস পরে একটাই পরীক্ষা হবে, 200 মার্কসের একটা পরীক্ষা হবে, 3 ঘন্টা সময়। সেখানে আমাদের 100টা এমসিকিউ থাকবে এবং 3টা বা 4টা কেস স্টাডি থাকবে। এই কেস স্টাডি হলো 100 মার্ক, আর এমসিকিউ তো হলো 100 মার্ক, এই হলো 200 মার্কের। এমসিকিউ গুলো হলো যে টোটালি থিওরিটিক্যাল কম থাকে, তাহলে যে 20% হয়তো থিওরিটিক্যাল থাকে, 80% থাকে কেস বেসিস। আমি একটু আগে বলছিলাম যে চার্টার সাপ্লাই চেইনের উদ্দেশ্যটা হলো যে স্কিল নিয়ে কাজ করা, নলেজের পাশাপাশি স্কিল এবং অ্যাটিটিউড নিয়ে কাজ করা। তো এই স্কিল গুলো টেস্ট করার জন্য কেস বেসিস কেস কোশ্চেন থাকে, যে একটা সিচুয়েশন দেওয়া থাকবে, ওই সিচুয়েশন আপনি কি করবেন, ওটার 4টা অপশন থাকবে। অপশন গুলো খুবই কাছাকাছি থাকে, অ্যাবসলিউট যদি আইডিয়া ক্লিয়ার না থাকে তাহলে আনসার করা যায় না, এরকম আর কি ব্যাপারটা। তো হলো যে তো কোশ্চেন গুলো কেস বেসিসে হয়। থিওরি থিওরি কোশ্চেন থাকে কম, লেভেল 3 থিওরি কোশ্চেন থাকে 20%, আর 80% থাকে কেস কোশ্চেন। আর লেভেল 4-এ হলো যে টোটালটাই কেস কোশ্চেন, ওখানে কোনো থিওরি থিওরি কোশ্চেন থাকে না। এরকম আর কি, লেভেল যত হাই হয় তত কোশ্চেন গুলো তত বেশি কঠিন হয়, বা থিওরিটিক্যাল কোশ্চেন কমে গিয়ে মানে কেস বেসিস কোশ্চেন হয়। ওখানে এক একটা এমসিকিউ এক 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 একটা কেস, এরকম আর কি। এছাড়াও যেটা বললাম যে 20% বা সর্বোচ্চ 30%-এর মতো হয়তো থিওরিটিক্যাল এমসিকিউ থাকে, বেশিরভাগই কেস কোশ্চেন থাকে। এই জন্য ক্লাসগুলোতে বা সেশন গুলোতে অ্যাটেন্ড করা অনেক ইম্পর্টেন্ট, আইডিয়া গুলো ক্লিয়ার ক্লিয়ার করার জন্য। এই হলো আমার মানে আমাদের প্রোগ্রাম সম্বন্ধে আইডিয়া। এখন যদি যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমি আনসার দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্লিজ, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমাদের এই কোর্সটা যেহেতু হচ্ছে 4 মান্থের, সো আমাদের এখানে একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হচ্ছে যারা আর কি ফুল স্কলারশিপ পায়নি। তো এই পেমেন্টটা কি একদম মান্থ মানে এনরোল করার ফার্স্টেই করতে হচ্ছে, নাকি আমরা 4 মান্থের মধ্যে কোনো ইনস্টলমেন্টে করতে পারবো? এটা স্যার যদি পরিমাণটা যদি 10,000-এর কম হয় তাহলে স্যার একবারে দিতে হবে। আর যদি 10,000-এর বেশি হয় তাহলে আপনি দুইটা ইনস্টলমেন্টে দিতে পারবেন। ভর্তির সময় হয়তো 50-50% দিলেন, বাকিটা হয়তো 1 মাস 2 মাস পরে পরে দিতে পারবেন। ওকে। এক্ষেত্রে মিনিমাম কত ফার্স্টে দিতে হবে, এটার কি কোনো লিমিটেশন আছে? ওই যে বললাম 50%। ওকে, আচ্ছা। সো এটা তারপরে যদি যদি 20K হয় তাহলে 10K পেমেন্ট করতে হচ্ছে, জি 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 রাইট? জি জি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? প্লিজ স্যার, যে কোনো কোশ্চেন থাকলে আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো আজকে। স্যার, জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কি অফলাইনে যে ক্লাস একটা হবে ওটা কি অ্যাটেন্ড করতে হবে মাস্ট? ক্লাস তো হবেই স্যার, অ্যাটেন্ড করেন বা না করেন এটা টোটালি আপনার আপনার ইচ্ছা, তাই না? তো আমি পরামর্শ দিব স্যার, মাসে একদিন অ্যাটেন্ড করা আমার মনে হয় না কোনো কঠিন কাজ হবে। যদি ইচ্ছা করেন স্যার, মাসে একদিন অ্যাটেন্ড করতে পারবেন, এবং আমি বলতে পারি স্যার এটা আপনি আসলেই একটা ফ্রুটফুল হবে। যদি না করেন স্যার, আমরা তো আর আপনার জোর জোর করতে পারবো না আপনি অ্যাটেন্ড করেন, তাই না? করা না করা টোটালি আপনার ইচ্ছা, কিন্তু আমার মনে হয় স্যার মাসে একদিন অ্যাটেন্ড করা উচিত। তাহলে আপনি দেখেন, চার চার মাসে সর্বোচ্চ 4 দিন হবে। 4 দিন, যদি 4 দিন পসিবল হয় অবশ্যই অ্যাটেন্ড করবেন, আমি সাজেস্ট করবো আর কি। আপনি আপনি মানে হবেন, আপনি বলতে পারেন যে আপনি মিস করবেন না, যে না আমি লস হয়ে গেল, এরকম হবে না। অবশ্যই কিন্তু নতুন কোনো না কোনো স্কিল আপনি পেয়ে যাবেন যেদিন ফিজিক্যালি আসবেন। আর 4 দিন যদি না পারেন 3 দিন আসেন, 3 দিন যদি না পারেন দুই দুই দিন আসেন। কিন্তু আমি সাজেস্ট করবো স্যার, চেষ্টা করবো। আর এখানে কোনো স্যার অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস নাই যে না আসলে নাম্বার পাবেন না, এরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, সো যদি যদি ক্লাস না করেন টোটালি আপনার লস, আমাদের আমাদের কিছু না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার, বুঝছি। হুম। আর কারো কোনো কোয়েশ্চেন স্যার?
স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যারা এবার টপ 20-তে আছি, এরা কি নেক্সট যখন আবার এই কম্পিটিশনটা হবে তখন কি পার্টিসিপেট করতে পারবে কিনা? হ্যাঁ, কম্পিটিশনে পার্টিসিপেট করা যাবে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। এটা কোনো সমস্যা নেই, কারণটা হলো যে আপনি তো নিশ্চয়ই একই টপিক নিয়ে কাজ করবেন না, তাই না? নতুন নতুন টপিক নিয়ে, নতুন রিসার্চ এরিয়া নিয়ে কাজ করবেন, সো কোনো অসুবিধা নেই। আর কারো কোনো কোশ্চেন, স্যার? কোশ্চেন করেন স্যার, যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে কি আমি রাখবো আজকে, স্যার? আমাদের তাহলে স্যার, আমাদের 15 তারিখ, 15ই নভেম্বর পর্যন্ত আমাদের জয়েন করার সুযোগ আছে। যেটা আমি বললাম যে আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হয়। এরপরেও যদি আপনাদের কোনো পার্সোনাল ইস্যু থেকে থাকে, পার্সোনাল প্রবলেম থেকে থাকে, ওই অ্যামাউন্টটা হয়তো ভর্তির সময় যদি নাও দিতে পারেন, এরপর আপনারা মেইল করতে পারেন আপনাদের প্রবলেম লিখে। হয়তো আমাদের কর্তৃপক্ষ হয়তো বিবেচনা করবে, হয়তো আরো কম দিয়ে শুরু করা যায় কিনা। আমাদের স্যাররা বিবেচনা করবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থেকে থাকে। তো কিন্তু এটা সবার ক্ষেত্রে হয়তো হবে না, কারণ সবার ক্ষেত্রে হলে তো স্যার কোর্স চালানো যাবে না, তাই না? তো এই আর কি আমাদের ইয়ে। তো আরেকটা জিনিস হলো যে আম, আমাদের ক্লাসটা, আমাদের তো নভেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে। আর আমাদের ক্লাস শুরু হলো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে। ঠিক আছে, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের শুরু হবে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চে তো আমাদের ঈদ বা রোজা টোজার কিছু আছে, তো পরীক্ষাটা হয়তো আমাদের এপ্রিল মাসে হবে, মানে ঈদের পরে হবে আর কি। কিন্তু ক্লাস আমাদের চলতে থাকবে। ঠিক আছে স্যার। পরীক্ষাটা হয়তো আমাদের যেহেতু মার্চে হয়তো ঈদ থাকবে, এপ্রিল মাসে হয়তো আমাদের পরীক্ষাটা হবে। বা আমাদের তো রেগুলার সেশন হবে, এর রেগুলার সেশনও আমাদের যা স্লাইড টাইপ যা যা আছে সব আমরা মেইল করে দিই সপ্তাহে সপ্তাহে ক্লাসের পরে। সো আপনার কোনো মানে কোনো বই টই বা এগুলো বাইরে কিছু কিনতে হবে না, বা আপনি পাবেন না। বেসিক্যালি আমরা যেগুলো দিব না বাইরে পাওয়া যায় না, তো আমরাই দেবো, মেইলে প্রতি সপ্তাহে সপ্তাহে পাঠিয়ে দেবো। আমাদের রেগুলার সেশন হবে, রেগুলার সেশনের পরে আমাদের ফাইনাল যে পরীক্ষাটা হবে, তার আগে একটা মক পরীক্ষা হবে। মক মানে হলো যে একটা টেস্ট পরীক্ষা আর কি, একটা মক পরীক্ষা হবে। মক পরীক্ষাতে দিয়ে আপনি একটা কোশ্চেনের ধরন সম্বন্ধে আইডিয়া পাবেন, তারপর আপনি পরীক্ষা দিবেন। আর যদি কোনো কারণে পরীক্ষায় খারাপ হয়, এটা 60% মার্কস পেতে হয় পরীক্ষায়। যদি কোনো কারণে খারাপ হয়, কোনো অসুবিধা নেই, আপনি পরে আবার যখন শিডিউল হবে তখন আবারও দিতে পারবেন, ওটার জন্য কোনো এক্সট্রা কোনো ফি টি লাগবে না। মানে আপনি যতবার খুশি পরীক্ষা দিয়ে দিতে পারবেন, ওটার জন্য এক্সট্রা কোনো ফি নেই। ঠিক আছে, কিন্তু একটা পার্টিকুলার কম্পিটেন্সি আমাদের অর্জন করতে হবে আমাদের মেম্বার হওয়ার জন্য। স্যার এপ্রিল মান্থে যদি এক্সামটা হয়, রেজাল্ট কবে দেয়? রেজাল্ট মাসখানেক মতো লাগবে, কারণ এটা তো বাইরের সাথে কোলাবোরেটেড তো। হুম হুম। সো যেহেতু কেস স্টাডি গুলো বাইরে আমাদের আপনারা তো ফিজিক্যালি আমরা যখন পরীক্ষা দিবেন, ওটা আমরা স্ক্যান করে আমরা বাইরে পাঠিয়ে দেবো। 3-4জন দেখবে এটা। 3-4জন দেখে ওটার এভারেজ মার্কটা আমরা পরে স্কোরিং করবো। এটা মাসখানেক মতো লাগে আর কি, 1 থেকে 1.5 মাসের মতো লাগবে, মানে ফাইনাল রেজাল্ট আসলে। মানে আমাদের ওকে। এমসিকিউ এর জন্য আলাদা স্কোরিং হবে, আর কেসের জন্য আলাদা স্কোরিং হবে। 100-100-র মধ্যে, 200-র মধ্যে 120 পাওয়ার লাগবে। তো যেটা বললাম, কোনো কারণে যদি খারাপ হয়, আবার পরবর্তী যখন আবার শিডিউল হবে তখন আবারও দেওয়া যাবে। এটার জন্য কোনো এক্সট্রা ফি লাগবে না, শুধু জানাতে হবে আপনি আপনি দিচ্ছেন কিনা। যদি দেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন। তখন আমরা আমরা আপনার জন্য কোশ্চেন পেপারের ব্যবস্থা করি। তো এটার জন্য কোনো ফি লাগবে না, কিন্তু জানাতে হবে আর কি যে আপনি দিচ্ছেন কি দিচ্ছেন না। ঠিক আছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে স্যার, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে রাখি। আর এরপরে যদি কোনো কোশ্চেন থাকে স্যার, আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 01713680709, এখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন।
অথবা আমাদের যে ইমেইলে মেইল করতে পারেন। আর মানে ভর্তি যদি কেউ হতে চান, ভর্তি প্রসিডিউর হলো একটা ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের সিএসসিপি ওয়েবসাইটে দেওয়া আছে ফর্মটা। তারপরে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা বা মেইলে নক করলে আমরা ফর্মটা ফরওয়ার্ড করে দিব। আর ফিটা আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, বিকাশ, নগদা, রকেট আছে, সেখানেও দিতে পারবেন। আমাদের অফিসে এসেও সরাসরি দিতে পারবেন, যেভাবে আপনার সুবিধা। কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের সাথে আপনার হলো যে এইচএসসি সার্টিফিকেটের কপি, এবং হলো যে এনআইডির কপি বা যে কোনো একটা আইডি কপি, বা সবচেয়ে বেস্ট যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টের কপি আমাদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? যেটা বললাম। আর আজকে আমাদের সবার জন্য সেশন। যদি কারো ইন্ডিভিজুয়াল কোশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা মেইলে নক করতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই। আহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।